ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আপনাকে এমন ভাবে শাখের করাতের মতো আপনাকে চিপা দিয়ে ধরেছে যে আপনি কোনো দিকে যাইতে পারবেন না। আপনি ওটাকে বলে, যদি আমরা ছোটবেলা দুষ্টামি করে বলতাম যে মাইনকা চিপা, আপনি বাংলাদেশ এখন, আমরা পুরো বাংলাদেশে এখন মাইনকা চিপার মধ্যে পড়ে গেছে। শুনেন, বাংলাদেশ আর কখনো শান্তিতে থাকতে পারবে না। এটা আমি একটা কথা আপনাকে বলি, যে দায়িত্ব নিয়ে বলছি, যে বাংলাদেশ আর কখনো শান্তিতে থাকতে পারবে না। কেন পারবে না? এখানে যদি মিলিটারি বেস করতে দেন, তাহলে চায়নার সাথে যুদ্ধ হবে, তাইওয়ানের সাথে যুদ্ধ হবে, মিয়ানমারের সাথে যুদ্ধ হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে। তো বাংলাদেশ তো যখন যখন নগরে যখন আগুন লাগে, দেবালয় কি রক্ষা পায়? দেবালয় তো রক্ষা পায় না। বাংলাদেশের ভিতর থেকে মিলিটারি বেস করে অন্য যে দেশের সাথে যুদ্ধ করবে, বাংলাদেশের জনগণকে আরামে থাকবে, শান্তিতে থাকবে? থাকতে পারবে না। এটা একটা প্রবলেম। আর না দিলেও প্রবলেম হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূসের মতো লোক দিয়ে বাংলাদেশে সবসময় পলিটিক্যাল একটা ভোলেটাইল সিচুয়েশন, আনস্টেবল সিচুয়েশন করে রাখার চেষ্টা করবে। So যেটা অলরেডি they have been trying to do that, and I think in that case Mr. Yunus and মার্কিন যুক্তরাষ্ট্র, both of them, they are successful. বাংলাদেশকে জাল দিয়ে একদম তাদের পুরো আবরণ দিয়ে বাংলাদেশটাকে আবদ্ধ করে রেখেছে। এখান থেকে আপনি ছোটবেলা আপনি জানি না, আপনি কারেন্ট জাল বোঝেন? কারেন্ট জাল দিয়ে যেরকম চতুর্দিকে এরকম মাছ ধরা হয়, বাংলাদেশের চতুর্দিকে এরকম কারেন্ট জালের মতো জাল পেতে রাখা হয়েছে। আপনি যেদিকে নড়াচড়া করেন না কেন, আপনি বিপদে পড়ে যাবেন। এটা এই কাজটা করেছে, জালটা বুনেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনূসকে দিয়ে এই কাজটা করেছে, এবং এতে সহায়তা করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলো, এবং বিশেষ করে জামাত ইসলামী এই কাজগুলো করেছে। এখন আপনি দেখেন যে আজকে বাংলাদেশে যেই সিচুয়েশন গুলো হচ্ছে, বাংলাদেশে যেই কাজগুলো হচ্ছে, এখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি পারবেন? মিলিটারি বেস না দিয়ে ইউনূস বাঁচতে পারবে? পারবে না। সেন্ট মার্টিন না দিয়ে পারবে? পারবে না। আবার যদি দেন, তাইলে আপনি যুদ্ধ থেকে আপনি কি দায় এড়াইতে পারবেন? আপনি কি যুদ্ধ এড়ায় চলতে পারবেন? পারবেন না। মায়ানমার যদি ওইখান থেকে যদি গুলি ছুড়ে, তাহলে তো বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়বে। এখন আপনি যাবেন কোথায়? যাওয়ার কোনো আর জায়গা নেই। আপনাকে একদম ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আপনাকে এমন ভাবে শাখের করাতের মতো আপনাকে চিপা দিয়ে ধরেছে যে আপনি কোনো দিকে যাইতে পারবেন না। আপনি ওটাকে বলে, যদি আমরা ছোটবেলা দুষ্টামি করে বলতাম যে মাইনকা চিপা, আপনি বাংলাদেশ এখন, আমরা পুরো বাংলাদেশে এখন মাইনকা চিপার মধ্যে পড়ে গেছে। মানে এত বড় একটা ফাঁদে, ষড়যন্ত্রে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ জুলাইয়ে রাস্তায় নেমেছিল, মধ্যবিত্তরা যারা, এত বড় একটা ফাঁদে পা দিয়ে দিল। হ্যাঁ, পা তো ফাঁদে তো পা দেওয়াই হবে। এখন আপনি যদি বাংলাদেশের মানুষ, তো ভাই একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ হচ্ছে সহজ সরল, এবং কর্মসংস্থানের বড় অভাব বাংলাদেশ, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন কিভাবে মেটিকুলাস ডিজাইন করে মানুষের মধ্যে এটা ঢুকানো হয়েছে আপনি চিন্তা করে দেখেন। এখন যদি আপনি বাংলাদেশের তরুণ 4 কোটি 5 কোটি জনগোষ্ঠীর মধ্যে যদি আপনি একটা উত্তেজনা সৃষ্টি করেন যে কোটার মাধ্যমে যারা চাকরি পাওয়ার কথা তারাই চাকরি পাচ্ছে, বাকি সব আপনারা চাকরি পাবেন না, তার মানে কি ওই 4-5 কোটি যারা বেকার জনগণ, তারা কিন্তু সবাই কিন্তু একদম সংকুদ্ধ হচ্ছে এবং উত্তেজিত হচ্ছে। এটা করানো হয়েছে। তারপরে আবার আপনার কি করা হয়েছে যে যখন আন্দোলনটা একদম একটা সিচুয়েশনে চলে আসে, তখন তাদেরকে আপনি দেখবেন যে পানি লাগবে, ওই পানি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে না যে ওই পানির মধ্যে কি ছিল। ছাত্ররা পানি পাইছে আর খাইছে, কিন্তু ওই পানির মধ্যে তো আমি বলছি যে একটা কেমিক্যাল দেওয়া ছিল, কেমিক্যাল মিশানো ছিল, যে পানিটা, সেই পানিটার মধ্যে কেমিক্যাল মিশানোর ফলে আপনি যদি ওটা পান করেন, যেমন এই দেশের ইংল্যান্ডে আছে, বাংলাদেশেও থাকতে পারে, রেড বুল আছে, রেড বুল যদি আপনি খান তাহলে আপনার মধ্যে একটা ক্রিয়া কাজ করবে। তারপরে আপনি যদি বিয়ার খান, আপনার মধ্যে একটা ক্রিয়া কাজ করবে। আপনি যদি কেমিক্যাল একটু কেমিক্যাল যদি খান, ধরেন আপনাকে যে আপনার অপারেশনের সময় আপনাকে যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়, এটা কিন্তু বিশাল বড় অ্যানেস্থেসিয়া, 1 গ্লাস অ্যানেস্থেসিয়া কিন্তু আপনাকে খাওয়া হয় না, অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আপনি কিন্তু অজ্ঞান হয়ে যান, আপনাকে কাটা যায়, মারা যায়, অনেক কিছু করা যায়। এটা এত পাওয়ারফুল। তো ইসরায়েল থেকে যে পানিতে মিশানো যে বিষয়টা, যে পানিটা খাওয়ানো হয়েছে, এটা খাওয়ার পরে ছেলেগুলো উত্তেজিত হয়ে যায়, যে তারা আন্দোলন করতে চায়, মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়, এই কাজগুলো করা হয়েছে। তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে 7.62 রাইফেল দিয়া স্টুডেন্টদের পিছন থেকে গুলি করে ওরা স্টুডেন্টদেরকে মারছে। তার মানে হচ্ছে এটা বলা হয়েছে যে সরকার মারতেছে, মানে গার্জিয়ানদেরকে, স্টুডেন্টদেরকে, সবাই দিকে উত্তেজিত করে দেওয়া হয়েছে।
কিসের জন্য দেওয়া হয়েছে? শেখ হাসিনা থাকতে পারবে না। শেখ হাসিনা থাকলে কি হবে? শেখ হাসিনা থাকলে সেন্ট মার্টিন নেওয়া যাবে না, মিলিটারি বেস তৈরি করা যাবে না, এখানে জঙ্গিবাদ কায়েম করা যাবে না, পাকিস্তান বা আফগানিস্তানের মতো এখানে আধিপত্য বিস্তার করা যাবে না। এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এগুলো তৈরি করে। এই যে বিন লাদেনের কথা বলেন আপনি, আমি জানি না আলোচনাটা বড় হয়ে যাচ্ছে কিনা, যে বিন লাদেনকে আফগানিস্তানে কে তৈরি করেছে? এই বিন লাদেন সৃষ্টি হচ্ছে কার? এই বিন লাদেন সৃষ্টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমেরিকার। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বিন লাদেনকে আফগানিস্তানে সৃষ্টি করেছে একটা প্ল্যান নিয়ে, যে আমরা 20 বছর পরে, 15 বছর পরে বা 30 বছর পরে আফগানিস্তানে আমরা অ্যাটাক করব, আফগানিস্তানে আমরা যাব। কি উদ্দেশ্যে যাব? যে ওইখানে ইসলামিক বড় টেরোরিস্ট আছে, বিন লাদেন আছে, মোল্লা ওমর আছে। তো তাহলে কি করতে হবে? তাহলে এখন থেকে একটা বীজ বপন করতে হবে টেরোরিস্টের, এখন থেকে একটা জঙ্গিবাদের বীজ বপন করতে হবে এখানে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র লম্বা পরিকল্পনার মাধ্যমে কিন্তু বিন লাদেনকে আফগানিস্তানে সৃষ্টি করেছে, এবং বিন লাদেনের অনুসারী তৈরি করা হয়েছে ওইখানে টাকা পয়সা দিয়ে। তো একইভাবে বাংলাদেশেও যে কাজটা করা হচ্ছে দীর্ঘদিন, এই আপনি যে মাদ্রাসা গুলো পরিচালনা হচ্ছে, যে মমিনুল হক টক সহ ইসলামিক জামাত, তাদেরকে ফান্ডিং করছে কে? জামাতকে ফান্ডিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফান্ডিং করছে, সরাসরি ফান্ডিং করছে। এখানে ইসলামিক জঙ্গিবাদ উস্কে দেওয়া হচ্ছে। এই ইসলামী জঙ্গিবাদ উস্কে দিয়ে ইসলামিক জঙ্গিবাদকে ক্ষমতায় এনে এরাই আবার বলবে 10 বছর পরে বলবে যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এখানে আমাদের অপারেশন করতে হবে, এখানে আমাদের মিলিটারি বেজ লাগবে, এখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থা লাগবে, অফিস লাগবে, ঠিক আছে, তারপরে এখানে আসবে। মানে আপনার ওই যে আমি প্রথম যে উদাহরণটা আপনাকে দিলাম, যে আপনার পরিবারে যখন দ্বন্দ্ব হবে, আপনার পরিবারে যখন সংঘাত হবে, তখন অন্য কেউ এসে আপনার বিচার করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের সংঘাত দ্বন্দ্ব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার বিচার কেউ করতে পারবেন না। বাংলাদেশে এই কাজটা করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘরে ঘরে সংঘাত তৈরি করা হচ্ছে, ঘরে ঘরে আজকে এই কাজগুলো করা হচ্ছে। আজকে কি করা হচ্ছে? আজকে মুক্তিযুদ্ধের বিশাল একটা অংশকে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এই পক্ষটাকে কি করা হচ্ছে? একেবারে একটা চিরস্থায়ী সংঘাত তৈরি করা হচ্ছে এই পক্ষটার বিরুদ্ধে। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইজিলি এখানে প্রবেশ করতে পারবে, এবং ইনুসের মতো দালাল তাদেরকে দিয়ে তাদের যে পরিকল্পনা, এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে পারবে। দিস ইজ ভেরি সিম্পল এন্ড ইজি। যাই হোক, আপনার কথাগুলো খুব সুন্দর বিশ্লেষণাত্মক কথা ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ ইতিহাস এবং এই বিষয়গুলো নেক্সট জেনারেশন এবং মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আসলে খুবই প্রয়োজন আমি মনে করি আর কি। তো আপনারা যারা এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা শেয়ার করে দেন লাইভটা, যেন আরো অনেক মানুষের কাছে আমাদের কথাটি পৌঁছে যায়। আর আমাদের পেজের উপর নানাবিধভাবে অ্যাটাক করা হচ্ছে, যেন আমরা কথা বলতে না পারি, যেন আমরা কাজ করতে না পারি। সেজন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আমাদের ফেসবুক পেজটি লাইক, ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালাউদ্দিন ভাই, আপনি বলছিলেন, ঠিক আছে, আপনার কথায় আসলে খুবই যৌক্তিক, এবং আপনি ইতিহাস থেকে তুলে ধরে কথা বলেছেন, আপনি জিও পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা সত্যি। কিন্তু বাংলাদেশের 1971 সালেও তো এই পরাশক্তিগুলো আমাদের বিরুদ্ধেই ছিল। আমরা তখন খুব ধনী দেশ ছিলাম এরকমও না, ভারত আমাদেরকে সাহায্য করেছে। অবশ্যই বাংলাদেশ জন্মের পিছনে আসলে ভারতের অনেক বড় একটি অবদান রয়েছে, এবং তাদের প্রায় 17,000 সোলজার প্রবাবলি আমাদের এখানে মারাও গিয়েছিল। তারা অস্ত্র এবং অন্যান্য আর্মি সহযোগিতা আমাদেরকে করেছে। আপনার সাথে গতকালকে রাজনীতি বিষয়ক বিভিন্ন আলোচনায় আপনি আমাকে একটি কথা বলছিলেন, যে জনগণ, যে দীপান্বিতা, জনগণের চেয়ে বড় শক্তি আসলে আর হতে পারে না। আপনি কি বিশ্বাস করেন যে এই এখন বাংলাদেশের যেই পরিস্থিতি, এর থেকে উত্তরণের জন্য আমরা জনগণ যদি একত্রিত হই, আমরা এর থেকে উত্তরণ পাবো আসলে? তাই আমরা একদম লাইভের শেষে চলে এসেছি। আপনাকে অনুরোধ করবো, আপনার যারা ভক্ত আছে, অনুসারী আছে, কিংবা বাংলাদেশের মানুষ, জনগণ যারা এখন এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকলে বলুন। ধন্যবাদ দীপান্বিতা আপনাকে। দীপান্বিতা, হিস্ট্রি রিপিট ইটসেলফ। আপনাকে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দেখেন যে আমি একটি কথা প্রেডিকশন আপনাকে করলাম, যে আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, দেখেন 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল, আজকে 54 বছর পরে কিন্তু এই জামাত, শিবির, এরা কিন্তু প্রতিশোধ নিচ্ছে। 54 বছরের মাঝখানে যে সময়টুকু ছিল,
এই সময়টুকু কিন্তু দীপান্বিতা এই তরুণ সমাজ জানে না যে 1971 সালের জামাত শিবির কত বড় ডেঞ্জারাস ছিল, তারা কত বড় জঘন্য ছিল, এটা কিন্তু এই তরুণ সমাজ আজকে জানে না। এখন স্বাধীনতার 54 বছর পরে তরুণ সমাজের কাছে একটা মেসেজ যাচ্ছে এবং জানার সুযোগ হচ্ছে যে এটাই ছিল জামাত শিবির 1971 সালে। জামাত শিবির এরকমই ছিল, মুক্তিযোদ্ধাদেরকে মারতো, মানুষকে মারতো, মব করতো, বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতো, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিত, ব্যবসা বাণিজ্য পুড়ে ফেলতো। এটাই ছিল জামাতের চরিত্র। সেই কাজটা একদম বড় পরিসরে না হলে মোটামুটি জামাত শিবির তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা দেশের জনগণের সামনে তুলে ধরেছে। এখন আপনি মূল বিষয়ে আসেন যে এখন জনগণকে যদি আপনি বোকা মনে করবেন, বাঙালি জনগণ খুব সহজ সরল ভালো মানুষ এবং তাদের অনেক আবেগ কাজ করে, তাদেরকে আপনি ধোঁকা দিতে পারবেন, অল্প সময়ের জন্য ধোঁকা দিতে পারবেন, কিন্তু লং টার্ম বেসিসে তারা যখন একবার জেনে যাবে যে জামাত শিবির এরা ধোঁকাবাজ, এরা বাংলাদেশের শত্রু, তখন আপনি দেখবেন, আমি আপনাকে প্রেডিকশন করলাম, দায়িত্ব নিয়ে প্রেডিকশন করলাম, আপনাকে বললাম যে এই দেশ থেকে ইনুস পালিয়ে যাবে, অথবা ইনুস পৃথিবীর মধ্যে ইতিহাসে রেকর্ড হবে গণপিটুনিতে একজন নোবেল বিজয়ী রাষ্ট্র ক্ষমতা দখলকারী মারা গেছে, এটা হবে। অথবা এমন হবে যে দেখবেন যে একটা দেশের সরকারের সব উপদেষ্টা গণপিটুনিতে মারা গেছে, এরকম ঘটনা হবে। অথবা এরকম হবে, আপনি দেখবেন যে এই দেশের পুরা সরকারের যারা সংশ্লিষ্ট বড় বড় যারা এখন এই অকাম কুকাম গুলো করছে, প্রত্যেকটি মানুষ এয়ারপোর্টে ধরা পড়েছে এবং সবাইকে জনগণ পিটিয়ে ওদেরকে হত্যা করেছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে ঘটবে একদম। এখন ওরা যা করছে এতে 10 ডাবল এই কাজগুলো হবে। এবং ইনুস যে কাজটা করতে চেয়েছে, মার্কিন যে যুক্তরাষ্ট্র যে কাজটা করতে চেয়েছে, বিশেষ করে ইনুস যে কাজটা করতে চেয়েছে, এটা কিন্তু অনেকটা সফল হয়েছে। ওরা চেয়েছিল কি যে আগামী 50 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরের জন্য বাংলাদেশটাকে দুবার করেছিল। তো এরা এই কাজটা করতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ যখনই বুঝে যাবে যে এই কাজটা ওরা করেছে, তখনই ওরা রাস্তায় নেমে আসবে। এবং জনগণ যখন একবার নেমে আসবে, আর কোন শক্তি পৃথিবীর, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, আর যাই বলেন না কেন, আর কেউ আটকাতে পারবে না। জনগণ নামলে তাদের গণপিটুনিতে মৃত্যু হবে। এটা আমি বলে রাখলাম আপনার কাছে। বিষয়টা যতক্ষণ পর্যন্ত বাস্তব প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি বিষয়টা বা জনগণ যারা টকশোটা দেখছে তারা কেমন ভাবে নিবে, বাট এটাই সত্য হবে। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ এবং দ্য পিপল দে উইল টেক দ্য রিভেঞ্জ। তাদের উপরে যে রিভেঞ্জ এখন জনগণ জামাত শিবির নিচ্ছে, এই জনগণও তাদের উপরে রিভেঞ্জটা এক সময় নিবে। ধন্যবাদ। দীপান্বিতা, একটি জিনিসকে বলি, আসলে কি বাংলাদেশটাকে পরিকল্পিত ভাবে আগামী 50 বছর, 100 বছরের জন্য একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আজকে সেই বিভাজনটা ওরা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশটা একটা পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে বিভাজন করা হয়েছে, যেন বাংলাদেশে যেন আগামী 50 বছর, 100 বছর শান্তি না আসে। এটা কেন করা হয়েছে? দিস ইজ এ ভেরি লং স্টোরি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা পশ্চিমারা, যারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো ডিজাইন করে, তখন এরা লং টার্ম বেসিসে করে। ধরেন আপনার এখন ওরা যে কাজটা চেয়েছিল যে বাংলাদেশকে 2টা ভাগে বিভক্ত করতে। বাংলাদেশকে যদি 2টা ভাগে বিভক্ত করা যায়, আপনাকে আমি একটি কথা বলি, হ্যাঁ, যে আপনি জিনিসটা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, যে ধরুন আপনার পরিবারে 5 জন বা 6 জন ভাই বোন আছেন। আপনারা যখন পরিবারের মধ্যে যখন ঝগড়া করবেন, তখন কিন্তু আপনার পার্শ্ববর্তী মেম্বার, চেয়ারম্যান বা গ্রামের যে সর্দার, সে কিন্তু এসে বিচার করতে পারবে। আপনি যখন পরিবারের মধ্যে ঝগড়া করবেন না, তখন কিন্তু অন্য কেউ এসে সেই সুযোগটা নিতে পারবে না। একইভাবে আপনি যদি বাংলাদেশটাকে একটা পরিবার মনে করেন, এই পরিবারের মধ্যে যখন পরিকল্পিতভাবে একটা ডিভাইডেশন তৈরি করা যায়, 2টা পক্ষ তৈরি করা যায়, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে এসে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেইগুলো এখান থেকে আদায় করতে পারবে। আর সেই জন্যই দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই জামাতকে, জঙ্গিদেরকে প্যাট্রোনাইজ করে বাংলাদেশের শেখ হাসিনাকে হটিয়ে একটি বিতর্কিত সরকার, একটি জবরদখলকারী সরকারকে প্রতিষ্ঠিত করেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যাতে আগামী 50 বছর, 100 বছর বাংলাদেশের জন্য এই বিভাজনটা চলে। বাংলাদেশে এই বিভাজনটা চললে কি হবে? আপনি মনে করেন যে চট্টগ্রামের সেন্ট মার্টিন আপনার তারা নিয়ে এটা নিয়ে একটা খেলা করতে পারবে, এখানে একটা মিলিটারি বেস তৈরি করার জন্য একটা খেলা করতে পারবে, এখানে একটা মিলিটারি বেস তৈরি করতে পারবে। আমাদের যে দক্ষিণ এশিয়াকে রাজনৈতিকভাবে যে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা করতে পারবে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে পরাজিত শক্তিদেরকে দিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র 54 বছর পরে তাদের এই মেটিকুলাস ডিজাইন পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবে, সেটা আমাদের জানা ছিল না, সেটা আমাদের বুঝার আসলে অভাব ছিল। সেভাবে আমাদের সতর্ক থাকা দরকার ছিল। আমি মনে করি আরেকটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো শক্তিশালী দেশ
এখন তারা যদি মিন করে যে এটা করবে, আসলে এটা থামানো অনেকটা কঠিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চেয়েছিলেন যে আমি মিলিটারি বেস দিব না, আমি সেন্ট মার্টিন দিব না, আমি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে দিব না, উনি চেষ্টা করেছেন। কিন্তু আসলে এই বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে আমি বলবো যে ওনা অনেকটা হেরে গিয়েছে। আবার যদি আরেকটা অর্থে যদি আপনি বলেন দীপান্বিতা মার্টিন হেরে যাননি, হেরে গিয়ে জিতে গিয়েছেন। এই বাংলাদেশের জনগণ একদিন আপনি দেখবেন যে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দুহাত তুললে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ আমাকে একজন শেখ হাসিনা দাও, আমাদেরকে একজন শেখ হাসিনা দাও, আমাদের শেখ হাসিনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও, কারণ শান্তি শৃঙ্খলার জন্য। আজকে বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটছে দীপান্বিতা মার্টিন, আপনি চিন্তা করে দেখছেন আপনার বাবার বয়সী, দাদার বয়সী মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, যাদের পারিবারিক ঐতিহ্য, তাদের মুক্তিযুদ্ধের ঐতিহ্য, কয়েকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। হাফিজুর রহমান কার্জন অত্যন্ত মেধাবী একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, পান্না ভাইকে হেনস্থা করা হচ্ছে, ডক্টর কামালকে আসতে দেওয়া হচ্ছে না। আপনি চিন্তা করছেন বাংলাদেশে হচ্ছে নাকি? কোথায় বাংলাদেশের গন্তব্য এটা আমি নিজেও জানি না। জেরা খান পান্না স্যার আজকে আহ্বান করেছেন সকলকে একত্রিত হতে, প্রতিবাদ করবার জন্য, এবং তিনি বলেছেন যে দেখেই তো বোঝা যাচ্ছে, ওনার একটা ভিডিওতে উনি একদম বলেছেন যে দেখেই বোঝা যাচ্ছে যে এরা কারা। এখানে উপর পরাশক্তি একদম এরকম করে বলেছে যে তাদের দ্বারা এরা ব্যাকটাপ, তাদের পাওয়ারে তারা এসে যে এরকম করছে এটা বোঝাই যাচ্ছে। এই ধরনের কথা উনি আজকে একদম বলেছেন। তো আপনি কিছুদিন আগে দেখেছেন কিনা, এই যে টাকলা ফুয়াদ একটা লোক, ব্যারিস্টার, সে বলল যে 1971-এর সে কি ভারত 1971-এর রাজনীতি, মানে ভারতপন্থী রাজনীতি বাংলাদেশ আর চলবে না। এই যে কথায় কথায় একটা ভারত বিদ্বেষ তৈরি করার একটা প্রবণতা, এটা একটা ষড়যন্ত্র ছিল। কারণ হ্যাঁ, ভারতও আমার দেশ নয়, পাকিস্তানও আমার দেশ নয়, বাংলাদেশ আমার দেশ। তো ভারত বিদ্বেষটা সূক্ষ্মভাবে ঢুকিয়ে 5ই আগস্টের পরে সকলকে পাকিস্তানের দিকে নেয়ার একটা ষড়যন্ত্র। তারা তার মুখে বলে না যে তারা পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র না দীপান্বিতা মার্টিন। এখানে আপনাকে বিষয়টা স্পষ্ট, ইনিয়ে বিনিয়ে কথা বলার সুযোগ নাই, একদম স্পষ্ট যে হুমায়ুন আজাদ স্যার যে কথাটা বলেছিলেন যে মুক্তিযুদ্ধ করার অপরাধে দেশে মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে, সেটাই হচ্ছে। আর এখন যেটা হচ্ছে, আপনি কিছুদিন আগে দেখেন নাই যে ইউসুফ দারি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, এই দেশে এসেছেন, বাংলাদেশে এসেছেন, মন পরিষ্কার করে কথা বলতে বলেছে। কিসের জন্য এসেছেন? আপনি যদি পাকিস্তানের পত্রিকা যদি নিউজগুলো পড়েন, দা ডন পত্রিকা এবং আরেকটা পত্রিকা আছে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা, আমি দুইটা পত্রিকা আমি রিপোর্ট গুলো দেখেছি, ওরা কিন্তু এখনো বলে না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এই কথাটা কিন্তু বলে না। ওরা বলে যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে এবং এই যুদ্ধটা হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। তারা এখনো বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে চায়, তাদের লক্ষ্যটা উদ্দেশ্যটা বুঝতে হবে। পাকিস্তান এখনো বাংলাদেশকে, যে জামাত ইসলাম বলেন বা জামাত ইসলাম পাকিস্তান সমর্থক যে বাংলাদেশের অংশটুকু যারা রাজনীতি করে, বিশেষ করে জামাত উগ্রপন্থী সংগঠনগুলো, তাদেরকে এখনো পাকিস্তান ওন করে, পাকিস্তান মনে করে এরা তাদের ভাই, তাদের অংশ। এটা পাকিস্তানের ফেডারেশনে অন্তর্ভুক্ত করার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা হচ্ছে। এই চেষ্টা করার জন্যই আজকে আপনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। এবং আমি এটাও বলি আপনাকে, এখানে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, প্রচেষ্টা হচ্ছে। এরা চাচ্ছে পুরাটাকে জামাতিকরণ করে। আপনি জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, যে সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিল জঙ্গিবাদের সম্পৃক্ততার জন্য, জঙ্গিবাদের মদত, সেনাপ্রধান হতে চায় বোধহয়, তাকে কিন্তু সেনাপ্রধান করার জন্য একটা প্রক্রিয়া চলছে। তাকে সেনাপ্রধান করার জন্য 4 তারকা বিশিষ্ট জেনারেল করে তাকে সেনা প্রদান করার জন্য প্রচেষ্টা চলছে। অথবা এটা যদি করতে না পারে কোনো কারণে, তাহলে তাকে যেন নিরাপত্তা উপদেষ্টা করা হয় বা প্রতিরক্ষা উপদেষ্টা করা হয়। এই প্রচেষ্টাটা চলছে। কেন চলছে জানেন? বিকজ সেনাবাহিনীতে তো অলরেডি তাদের একটা মোটামুটি একটা কন্ট্রোল আছে। এখন যদি পুরাটা সেনাবাহিনী যদি কন্ট্রোলে নেওয়া যায়, তাহলে এরা পাকিস্তান কনফেডারেশনের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে যদি ঘোষণা দেয়, ঠিক আছে, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে, বাট বাংলাদেশ তো আলটিমেটলি পিছনে পড়ে গেল, বাংলাদেশের তো ক্ষতি হয়ে গেল, এই দেশের জনগণের ক্ষতি হয়ে গেল, আপনার ক্ষতি হয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল, আমাদের পরিবারের ক্ষতি হয়ে গেল। এইটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। এর থেকে উত্তরণের উপায় কি সালাউদ্দিন ভাই? এইভাবে তো চলতে পারে না। আসলে কি হবে বলে মনে হচ্ছে? আমি মনে করি আপনার যে দীপান্বিতা মার্টিন, এর থেকে উত্তরণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো বেসিকলি 1971 সালে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটা স্বাধীন করেছি এবং স্বাধীন হয়েছে আমাদের পূর্বপুরুষরা করেছে। এখন আমাদেরকে যারা দেশপ্রেমিক সকল ভাই বোনদের আছে,
সকলকে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে ভালোবেসে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে বঙ্গবন্ধু জয় বাংলাকে বুকে ধারণ করে এখন সকলে ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে এবং রাজপথে একটি আওয়াজ তুলতে হবে এবং সকলে এই অপশক্তির বিরুদ্ধে সকলে একটা গর্জন দিতে হবে। গর্জন দিলে আমি এইটুকু বিশ্বাস করি যে গর্জন দিলে সব একদম গর্তের মধ্যে ঢুকে যাবে, এইটুকু আমি বিশ্বাস করি। আমি আপনাকে একটা কথা বলি, সবসময় পরাজিতরা এবং অপরাধীরা সবসময় মানসিকভাবে দুর্বল থাকে এবং তারা যে অন্যায় করে, অন্যায়কারী, এবং তারা এটা জানে। ৭১ সালে যে পরাজিত শক্তি জামাত, তারা যে পরাজিত শক্তি এবং তারা যে ভীতু, তারা এটা নিজেরাও জানে। একবার যদি কেউ গর্জন দিয়ে রাজপথে নামে, দেখবেন তারা আবার গর্তে ঢুকে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। দীপান্বিতা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি 2001 সাল থেকে পুরো বিরোধী দলটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমি জামাত শিবিরের বিপক্ষে একটা ভালো একটা নেতৃত্ব দিয়েছিলাম যে কখনোই জামাত শিবিরকে ক্যাম্পাসে অবস্থান করতে দিব না। এবং আমি অনেক ডেইলি স্টার, প্রথম মানুষ, অনেকগুলো পত্রিকা দেখবেন যে আমার নেতৃত্বে অনেকগুলো মিছিল হয়েছে। তো এইগুলো যদি আপনি দেখবেন যে আমরা তখন সাহসের সহিত এবং একদম বুক ফুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত শিবিরকে পরাজিত করেছি এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, একদম বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় নিউজ খুঁজে আপনি দেখাইতে পারবেন না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায়, যে এই পুরা বিরোধী দলটা যতদিন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি বিশেষ করে আমরা নেতৃত্ব দিয়েছি, ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি জামাত জোট ক্ষমতা থাকা সত্ত্বেও, তাদের 2 জন মন্ত্রী ছিল, মন্ত্রী থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন তারা মুখ দিয়ে, মিছিল তো দূরের কথা, একদিন মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই যে আমি শিবির করি। সেইটুকু করতে আমরা দেই নাই, কারণ আমরা সৎ সাহস নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের জন্য সেই আদর্শিক লড়াইটা করেছি। তো এখন আমাদের মতো, আমি সালাউদ্দিনের মতো লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই বা অনেকের মতো লোক নাই, এটা বলা ভুল হবে, অনেকেই আছে। এখন যে বিষয়টা হচ্ছে যে কাউকে না কাউকে সাহস করে দাঁড়াতে হবে। একবার দাঁড়িয়ে গেলে তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে এবং এই পরাজিত শক্তিরা পরাজিত হবে। এটাই হচ্ছে এই মুক্তির উপায়, তাদেরকে পরাজিত করতেই হবে। এছাড়া বাংলাদেশকে রক্ষা করা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা ভেরি ডিফিকাল্ট হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলতেন যে রাজাকারে ভরে গেছে, রাজাকার, মানে এই শব্দটাকে তো আসলে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। তো তখন হয়তো আমরা অনেকেই বুঝিনি, কিন্তু এখন দেখলাম আসলে বাংলাদেশের ভিতরে গিজগিজ করছে রাজাকার, মানে এরা ভিতরে একেবারে ক্যান্সারের মতন বেড়ে গিয়েছে। আমি একটা জিনিস একটু আমাদের সঙ্গে দর্শকরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি পড়ে শোনাতে চাই। বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ, নিজস্ব প্রতিবেদক, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। রবিবার দলটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আমি সেটা তো আমরা জানি, কি লিখেছেন সেই জিনিসটা আমরা বলি। শোকজে ফজলুর রহমানকে দেয়া চিঠিতে বলা হয়, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদেরকে নিয়ে মন্তব্য করছেন। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির 450-র অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় 1,500-এর অধিক মানুষ আহত হয়েছে, 30,000-এর অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে কখনো কখনো কিন্তু আমি দেখেছি যে একটা পিসিতে বিএনপির একজন আইনজীবী বলেছিলেন এই সরকারকে এক ধরনের একটা ইঙ্গিতপূর্ণ হুমকি দিয়েছেন যে 5ই আগস্ট ঘটতো না যারা যদি ভিতরে আসলে সাহায্য সহযোগিতা করত। ফজলুর রহমান 71-এর পক্ষে কথা বলেছেন। ফজলুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য কথা বলেছেন, বাংলাদেশে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে আসলে বিএনপি এটা কোন ভূমিকা নিল বলে আপনার মনে হয়? তারা কি, মানে তারেক রহমান এটা কি করলো আসলে, সালাউদ্দিন ভাই? আসলে এটা বলতে গেলে অনেক আসলে দুঃখের এবং কষ্টের বিষয়টা।
আমরা বরাবরই দেখেছি, শুধু আজকে না, আমরা বরাবরই দেখেছি যে 1975 সালে বঙ্গবন্ধুকে যখন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, হত্যা করার পরে জিয়া রহমান ক্ষমতা দখল করার পরেই কিন্তু বাংলাদেশে গোলাম আজম কিন্তু প্রথম আসতে পারে। গোলাম আজম কিন্তু বাংলাদেশে আসতে পারে নাই, জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পরে গোলাম আজম বাংলাদেশে এসেছে। তারপর থেকে যত স্বাধীনতা বিরোধী যে চক্রটুকু ছিল, এই চক্রটুকু জিয়া রহমান আস্তে আস্তে পুনর্বাসন শুরু করেছে। সেই পুনর্বাসনের ধারাবাহিকতা রক্ষা করেছে বেগম জিয়া। আপনি দেখেছেন যে 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখন জামাতকে মন্ত্রিত্ব দিয়েছে এবং জামাতকে পুনর্বাসন বাংলাদেশে এই বিএনপি করেছে। তো আসলে বিএনপি মূলত জামাত এবং বিএনপি মুখে মুখে বলে মুক্তিযুদ্ধের কথা, আসলে অন্তরে তারা এটা ধারণ করে না। বিএনপি সবসময় জামাতকে পেট্রোনাইজ করে এবং জামাতকে তারা সবসময় মানে ফিডিং করেছে এই বিএনপি। তো আজকে যে কাজটি করেছে এটা তারই প্রকাশ। আজকে যে তারা আলাদা কিছু করছে, নতুন কিছু করছে, আপনি অবাক হচ্ছেন, আমি অবাক হচ্ছি না। কারণ আপনি দেখেছেন আজকে কি করেছে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বহিষ্কার করেছে, তাই তো, বা কারণ শোকজ করেছে, বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, তাই না? আপনি 2001 সালে তো এর চেয়ে বড়টা করেছে, 1975 সালের পর এর চেয়ে বড়টা করেছে। গোলাম আজমকে প্রথম এদেশে কে এনেছে? জিয়াউর রহমান এনেছে। নাগরিকত্ব ছিল না এই দেশে, নাগরিকত্ব ছিল না, এবং যে গোলাম আজম সর্বশেষ এদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে কিনা এটাও সন্দেহ আছে। উনি পাকিস্তানের পাসপোর্ট নিয়েই দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। তো এই কাজগুলো জিয়া রহমান করেছে, তারপরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া করেছে, এখন তার ছেলে তারেক রহমান এগুলো করছে। তো আমি তাদেরকে, এটা আমি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে মনে করি না। তারাও এই বিএনপি, তারাও এই জামাতকে সবসময় তারা লালন পালন করছে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আরো দুর্ভাগ্য কি, বাংলাদেশের মানুষগুলোকে আসলে চেনা বড় ধায়। আপনি ওই যে হুমায়ুন আজাদ স্যার আরেকটি কথা বলেছিলেন যে এদেশের মানুষ একসাথে মসজিদে যেতে চায়, নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, ক্লাবে যেতে চায়, নারী আসক্ত হতে চায়, সবই একসাথে করতে চায়। এটা বৈচিত্র্যময় একটা অবস্থার মধ্যে আমরা আছি। নয়তো আমরা দেখেন যে দেশে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই দেশে কিভাবে 54 বছর পরে সেই পরাজিত শক্তির আবার এই জাতির পতাকা খামছে ধরে, এটা কিভাবে সম্ভব? আমি চিন্তা করলে আপনার মাথায় কাজ করার কথা না, আমার মাথায় কাজ করছে না যে এটা কিভাবে সম্ভব। এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনার কি ব্যর্থতা আছে, অবশ্যই আমাদের ব্যর্থতা আছে। আমরা পারলাম না কেন আইডেন্টিফাই করতে, আমাদের প্রবলেমটা কোথায়? আসলে আমাদের হয়তো বা অনেক প্রবলেম ছিল কোথাও না কোথাও, যার জন্য আমরা সেটা রোধ করতে পারি নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিএনপি সবসময় জামাতকে লালন পালন করেছে এবং করছে, এবং ভবিষ্যতেও তারা এই কাজটা করবে। তো এই জন্য আমি সকল মুক্তিযুদ্ধ, আরেকটি জিনিস আমি বলে শেষ করি, যে আমাদের দুর্ভাগ্য কোথায় আর বিএনপির ভাগ্যটা ভালো কোথায়, যে বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল। বিএনপিকে কিন্তু আমি বারবার বলি, প্রত্যেকটা টকশোতে আমি বলি, আমি আমার বিশ্লেষণে বিএনপিকে কিন্তু কখনো আমি রাজনৈতিক দল মনে করি না। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে একটা বিরোধী মহল। তো বাংলাদেশের বিএনপির ভাগ্য ভালো এবং আওয়ামী লীগের ভাগ্য খারাপ যে আওয়ামী লীগকে যারা পছন্দ করে না বিভিন্নভাবে যারা রাজনীতিটা করতেছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা মহল গঠন করেছে। সেই মহলের আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। সেটা ৭১ পরাজিত শক্তি বলেন, জঙ্গি বলেন, জামাত বলেন, হিজবুতি বলেন, সবাই এই দলটা থেকে, বিএনপি থেকে সুযোগ সুবিধা পায়। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো এই দুর্ভাগ্য আমাদের আদৌ কাটবে কিনা আরো 50 বছর? এখন যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, আমার মনে হয় যে বাংলাদেশের কপালে তো খুবই দুঃখ আছে। যদি একটি গৃহযুদ্ধ হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যদি এখানে আসে, মিলিটারি বেজ যদি তৈরি করতে চায়, মিলিটারি বেজ যদি তৈরি করে, তাহলে মিলিটারি বেজ তৈরি হয়নি বলে মনে হচ্ছে আপনার? কারণ আমরা তো শুনতে পাচ্ছি যে সিলেটে, রংপুরে, এরকম বিভিন্ন জায়গায় আসলে মিলিটারি বেজে অলরেডি আইএসআই লোকজন আছে, পাকিস্তানি লোকজন আছে, এবং অনেকে তো বলছে যে মানে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 25,000-এর মতন আসলে জঙ্গি সেনা বা জঙ্গি, কি বলবো আমি, এদেরকে আমার ঘেন্না লাগে আসলে এদের ব্যাপারে কথা বলতে গেলে, এরকম মানুষজন আছে। তো মিলিটারি বেস তো আসলে সরাসরি হয়তো নেই, কিন্তু নেই এটা তো আসলে বলা যায় না। সালাউদ্দিন ভাই, আপনার কি মতামত? না, ওনাকে আসলে বেসিক্যালি ইউনূসকে যখন এখানে নিয়ে আসা হয়, ক্ষমতায় বসানো হয়, তখন একটা চুক্তির মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে, নন ডিসক্লোজার একটা চুক্তির মাধ্যমেই করা হয়েছে।
তো উনি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসেবে এখানে এসেছেন এবং উনি ওনাদের যে এজেন্ডা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই এজেন্ডা উনি বাস্তবায়ন করতে হবে। আর উনি যদি সেই এজেন্ডা বাস্তবায়ন না করেন তাহলে উনিও বাঁচতে পারবেন না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখন কাউকে নিয়োগ করে, কাউকে যখন সুযোগ সুবিধা দেয়, কোনো এজেন্ডা যখন দেয়, তখন তাদের সেই এজেন্ডাটা বাস্তবায়ন করতে হয় এবং উনি সেই এজেন্ডাটা বাস্তবায়ন করবেন এবং অলরেডি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে উনি সেটা করেছেন। এখন বাংলাদেশের মানুষ হচ্ছে কি মোটামুটি সবাই একটা কনসার্ন যে মিলিটারি বেস এখানে করতে দেওয়ার ক্ষেত্রে অনেকেরই আপত্তি আছে, সেই জন্য এটা এখনো হয়তো দৃশ্যমান হয় না, বাস্তবায়ন হয় না। বাট এখানে একটা মিলিটারি বেস হবে অলরেডি, যেহেতু ইউনূস সরকার এটাকে সাপোর্ট করে, ইউনূস যেহেতু এটাকে করতে দিয়েছে এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে যেহেতু এটা করেছে, এটা হবে। কিন্তু এখন কখন হবে, কিভাবে হবে, সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যদি না হইলেও আসলে ওই জায়গায় আমার বাবাকে চিন্তা করি। আমার বাবা চলে গেছেন। আমার মনে হয় যে যদি উনি বেঁচে থাকতেন, এই অপমান, এই গ্লানি, আসলে এই কষ্ট, এটাকে সহ্য করাটা তো খুব কষ্ট হতো। সুতরাং এই যে মুক্তিযোদ্ধারা বারবার অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, সত্যি কথা বলতে যে মানে আমি এইরকম জাতি বোধহয় পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না। কেন আমি বলছি এটা, যে আমি সবাই তো আর এই অসৎ কাজটার সাথে, এই নষ্ট কাজটার সাথে যুক্ত নয়, এটা আমি জানি, কিন্তু প্রতিবাদটাও কিন্তু আসছে না। হ্যাঁ, আমার একজন এরকম আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যখন প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে জুতার মালা গলায় দেওয়া হচ্ছে, তখন প্রতিবাদ যেভাবে আসা উচিত, এই যে তরুণ প্রজন্ম কি থাকে? তরুণ প্রজন্ম থাকে একটা জাতির ভবিষ্যৎ, তাদের জাতির মানে বর্তমান প্রজন্ম তাদের দায়িত্ব, সমস্ত কিছুর ভার ভবিষ্যৎ প্রজন্ম বা তরুণ প্রজন্মকে দিয়ে যায়। এটাই তো নিয়ম। আমাদের বাবারা আমাদের হাতে কাঁধে দিয়ে গেছেন, আমরা দিব তাদেরকে। কিন্তু আমি তো এই তরুণ প্রজন্মকে দেখে ভীষণ ভাবে হতাশ। যারা ডিরেলড হয়ে গেছে ইউনূসের সাথে, ইউনূসের প্ররোচনায়, তাদের কথা আমি বাদে রাখছি, তাদের সাইডে। কিন্তু যারা এগুলো বুঝতে পারছে কিন্তু কথা বলছে না, তো এই প্রজন্ম দিয়ে মানে এটা কেমন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি খুবই আজকে ভীষণ ভাবে মর্মাহত। বাড়ি ভাই, আমি ফুটেজ গুলো দেখলাম, বিভিন্ন টিভি চ্যানেলের ফুটেজ লাইভ সম্প্রচার হচ্ছিল, সেখান থেকে যে ভাষায় মুক্তিযোদ্ধাদের, এরা জানে কি না এই লোকটা কে, কার সাথে কথা বলার চেষ্টা করছে। ঢাকা ইউনিভার্সিটির টিচার হাফিজুর রহমান কার্জন, উনি একজন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আসেন, কথা বলেন। উনাকে চিহ্নিত করা হচ্ছে যে উনি জুলাই হত্যাকারীদের একজন। মানে যে ভাষায় মানে টিচার যখন পরিচয় দিচ্ছেন, একজন ছাত্র পরিচয় দিয়ে বলছেন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনি শিক্ষক বলেই কি সবকিছু মাপ নাকি? মানে আপনি এখানে আইন আছে, রাষ্ট্র আছে। প্রফেসর ইউনূসকে সারা পৃথিবীর মানুষ যেভাবে চিনে, তার দেশে কি পরিস্থিতি, এই যখন মবগুলা হয়, হামলাগুলা হয়, আইন উপদেষ্টা বলেন এগুলোর সাথে তারা কোনোভাবে জড়িত না। কিন্তু ওনারা যদি নিরাপত্তা, আরেকটা বিষয় রিপোর্টেবিলিটি, যে জায়গায় প্রোগ্রামটা হচ্ছিল, এইসব ভেন্যুতে সারা পৃথিবীতে যেখানে প্রোগ্রাম গুলো হয়, এই ভেন্যুগুলো তো ফ্রি না, এই ভেন্যুগুলা একটা পেমেন্ট দিয়ে তার স্পেসটা ভাড়া নেওয়া হয় এবং এই নিরাপত্তা দায়িত্বগুলো ওই কর্তৃপক্ষের। আমরা কোনোভাবে কোনো জায়গায় এই নিরাপত্তার চেষ্টাও করতে দেখছি না। লোপা যে দেখেন পান্না, উনি এই মুহূর্তের আলোচিত সাহসী মানুষদের একজন। এই বিষয়গুলো তার সাথে কথা হয় আপনার? হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয় মাঝে মাঝে, পান্না চাচার সাথে। 15 আগস্টের ওনাদের যাওয়ার কথা হচ্ছিল, তখনও কথা হয়েছে, এরপরেও কথা হয়েছে। যেহেতু উনি একটু অসুস্থ, তারপরে উনি যেভাবে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, অনেক সময় হয় কি যে বাড়ি ভাই, আমরা এখন এমন একটা বয়সে চলে এসেছি যে অনেক দায়িত্ব আমাদেরকেও তুলে নিতে হবে।
আমাদেরকে অপেক্ষা করলে চলবে না, কারণ মুক্তিযোদ্ধারা তাদের দায়িত্বটা কিন্তু পূরণ করে ফেলেছেন। তারা কিন্তু একটা দেশ আমাদেরকে দিয়ে দিয়েছেন, একটা মানচিত্র আমাদের দিয়েছেন, ভূখণ্ড আমাদের দিয়েছেন, সার্বভৌমত্ব দিয়েছেন। ওনাদের কাজ তো ওনারা করেছেন, কিন্তু আজকের দিনে 2025 সালে এসেও আমার মতো একটা, আমার বয়স 50-এর ওপরে, আমার বয়সী বা আমার ছোট যারা, আমার পরবর্তী প্রজন্মের দ্বারা, আমরা যদি এখনো নিজেরা ঐক্যবদ্ধ হয়ে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কথা বলছি, আমরা কিছু না করে আমরা যদি জেদাই খান পান্না বা ফজলুর রহমান বা এনাদের দিকে তাকিয়ে থাকি, এটা তো ঠিক নয়। ওনাদের তো একটু ভারমুক্ত করা আমাদের দরকার। এবং পান্না চাচা তো একজন অসুস্থ মানুষ, এই অসুস্থতা নিয়েও উনি যেভাবে ফাইটটা করে যাচ্ছেন এবং উনি প্রতিনিয়ত চিন্তায় থাকেন, যে কারণ আপনি জানেন যে উনি একাধারে একজন আইনজীবীও, রাইট? উনি অনেকগুলো এই যে যারা ইউনূসের দ্বারা যারা একটা মিথ্যা মামলায় যারা আসামি, হ্যাঁ, সবার কেস কিন্তু উনি লড়ছেন। উনার আন্ডারে বোধহয় 16 জন আইনজীবী আছে, তারা সবাই দিন রাত পরিশ্রম করছে এই মামলাগুলো থেকে কিভাবে তাদের আসামিদেরকে বার করা আনা যায়। এক একজন আসামির 200-300 মামলা, এই মামলাগুলা এখন আমরা অনেক সময় মনে করি যে জেরাই খান পান্নারা কেন একটা কথা বলছেন, বা এই যে ধরেন 15 আগস্টে কথা ছিল ওনারা যাবেন, পান্না চাচা বা আরো যারা আছেন অনেকেই হুইল চেয়ারে চলেন, হ্যাঁ, তাদেরকে একজন মানুষ নিয়ে যেতে হয়। এবং ইউনূসের অবস্থা তো আপনি বুঝতেই পারছেন, ইউনূসের তো কোনো নিয়ম কানুন কিছু নাই এই দেশে। তো ওখান থেকে যদি পান্না চাচাকে অ্যারেস্ট করে ফেলে, তাহলে এক তো উনি বয়স্ক মানুষ, অ্যারেস্ট, জেলখানায় গিয়ে কি হচ্ছে আপনি পারিবারিক কিছু খবর রাখেন, সেগুলো তো আছে, কিন্তু উনি যে কত মানুষের কেস লড়ছে, এবং সব কেস কিন্তু বিনা পয়সায় লড়ছে উনি, উনি কিন্তু পয়সা নেন না। এই যে মানুষগুলার কেস, মামলাগুলো তো ঝুলে যাবে। অনেক সময় হয় যে উনি কেন বলেছেন, উনি কেন ঐক্যবদ্ধ হতে বলে নিজেই নামেন না। ওনার কি এখন নামার সময়, নাকি উনি বলবেন আমরা নামবো? বাড়ি ভাই, এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে কাজ করছেন, আমি এখান থেকে কানাডা থেকে কাজ করছি, এটা তো আমাদেরকে কেউ বলে দেয় নাই। তো বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেপেলেরা আছেন, আমাদের বয়সী বা আমাদের থেকে কম বয়সী বা তরুণ প্রজন্ম, বলছেন মুক্তিযুদ্ধের কথা, কিন্তু অপেক্ষা করছেন কেউ বলবে, আর কেউই কথা বলতে চান না। তো ইউনূস বাহিনী তো ত্রাস করতেছে, ভয় দেখাচ্ছে, আপনারা ভয়টায় পড়ছেন। আবার অনেকে শুনতে পাচ্ছি একটু কম্প্রোমাইজ করে খুব ভালোও আছেন। তো এই ভালো কি আপনি থাকতে পারবেন বেশি দিন? পারবেন না তো। আমাদের এই যাদেরকে টার্গেটেড পিপল, যাদেরকে মুক্তিযোদ্ধা যাদেরকে টার্গেট করা হয়েছে, তাদের পরে আপনাদের টার্ন, আপনাদের দিকে আসবে। এখানে প্রগতিশীল বলতে অসাম্প্রদায়িক যারা ধারণ করেন তাদের কাউকে রাখবে না। এবং আপনি যতই এখন খোলস ধরে থাকেন, এই ইউনূস বাহিনীর সাথে মেলার চেষ্টা করেন, আপনাকে ওরা চেনে, কিন্তু ওরা এখন ওদের প্রথম টার্গেটকে ওরা টার্গেট করছে, যারা মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, যারা সরব কথা বলছে, তাদেরকে টার্গেট করছে। তাদের যখন শেষ হবে, সেই টার্গেট ফুলফিল হবে, যদি তারা ততদিন সাস্টেইন করতে পারে, তারপর আপনাদের দিকে আসবে। এটাই হবে। তো পান্না চাচার কাছ থেকে এর যতটুকু করছেন, ওর থেকে বেশি আসলে আমাদের ওনাকে এই চাপটা দেওয়া ঠিক নয়, আমি মনে করি। একটা দুর্ভাগ্য, আমরা বিএনপি সাম্প্রতিক রোলগুলো আমরা দিচ্ছি, সেই 32 নম্বরেও 15 আগস্ট আমরা দেখলাম তারা সেখানে একটা রোল প্লে করলো এবং প্রকাশ্যে বলল যে দখল নিলাম, এবং তখন প্রকাশ পেল যে তারা এই ভাঙার সাথে তারা জড়িত, এবং এই একজন ফান্ড এসেছে লন্ডন থেকে। মির্জা ফখরুল দুদিন আগে একটা কথা বলেছেন যে এস এ আলম গ্রুপ এত হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে ইলেকশন বন্ধ করার জন্য। আজকে এই যে ঘটনাটা ঘটলো, বাইরে কিন্তু ছিল বিএনপির লোকজন। তো বিএনপির মতো একটা সংগঠন যে দাবি করে তার প্রতিষ্ঠাতার স্বাধীনতার ঘোষক, বিএনপির যদি এই রোলটা নেয়, তাহলে কি জামাতের সাথে কম্পিটিশন করছে, না জামাত বিএনপির রোলটা নিচ্ছে এখানে? বাড়ি ভাই, এটা একদম স্পষ্ট
বিএনপি যেভাবে ফর্ম করা হয়েছিল, আপনি জানেন যে বিএনপি যেভাবে গঠন করেছিল জিয়াউর রহমান, এটা অ্যান্টি আওয়ামী লীগ একটা ফোর্সকে উনি কালেক্ট করে একত্রিত করে সবাইকে একত্রিত করে সেখানে গোলাম আজমকে উনি পুনর্বাসন করেছে। উনি বহুদলীয় গণতন্ত্রের নামে সব ধরনের রাজনৈতিক দলগুলোকে, জামাতকেও বলেছে নিবন্ধন করো, সো এগুলো করেছেন। তো তাদের ফোর্সটা আসলে কি ছিল? তাদের ফোর্স ছিল অ্যান্টি আওয়ামী লীগ এবং অ্যাট সাম পয়েন্ট অ্যান্টি লিবারেশন বা মুক্তিযুদ্ধ। কেন এটা বলছি? তাহলে তো জিয়া রহমান নিজেই বীর উত্তম, নিজেই একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা যে সবসময় মুক্তিযুদ্ধ থাকে না, সেটা তো আমরা 2025 এসে আবারও বুঝতে পারলাম। অনেক আমাদের তো এখন ওই যে আজমি সাহেব, যিনি নাকি এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার হাত দিয়ে যেসব কাজ হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, মুক্তিযোদ্ধা মানেই যে আজীবন মুক্তিযোদ্ধা তা নয়, তবে একজন রাজাকার আজীবন রাজাকার। তো এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির একটা অস্তিত্ব সংকট হয়ে গেছে। এক, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের দিকে অবভিয়াসলি সবসময় ছিল, এখনো আছে। কিন্তু বিএনপি যাদের উপর ভর করে বিএনপি নামক দলটি বিস্তৃত হয়েছিল, তারা নিজেরাই এখন একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। আপনি জামাত বলেন, হিজবুত তাহরির বলেন, বা যে কোনো ইসলামিক সংগঠনগুলো আছে যারা ওদের সাথে ছিল, সব ইসলামিক সংগঠন ছিল না, কিছু ইসলামিক সংগঠন আওয়ামী লীগের সাথেও ছিল বা আছে। তো এরা নিজেরাই একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স হয়ে গেছে, তাদের এখন একটা নিজস্ব শক্তি হয়ে গেছে। সুতরাং দে নো নিড, তাদের এখন আর বিএনপি কে প্রয়োজন নাই। সো বিএনপি যেখানে এ টিম যদি থাকে, জামাত যদি বি টিম থাকে, তো জামাত সামনে চলে আসছে, বিএনপি পিছে চলে গেছে, শিবির সামনে চলে এসছে, ছাত্রদল পিছে চলে গেছে। তো পিছে যখন আপনি যাবেন, তখন আপনার যে নেতা, তাকে তো আপনাকে খুশি করতে হবে। সুতরাং ওনারা একটা সামহাও, এটা আবার বিএনপি আছে, বিএনপি ধানের শীষ, যে ওরা চিন্তা করছে সামহাও যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে তারা মন্ত্রী হয়ে যাবে বা প্রাইম মিনিস্টার হয়ে যাবে তারেক রহমান। ব্যাপারটা কিন্তু এরকম হবে না আসলে। তারা যেসব রোলটা প্লে করছে, তাতে করে ওনারা আম ছালা দুটোই হারাচ্ছে। এই যে বলে যে কথায় কথায় যে আমরা 32 নম্বর দখল নিলাম, সময় টিভি দখল নিলাম, হাসিনাকে বিদায় করলাম, তো এই যে দখল, একটা বিএনপির মতো রাজনৈতিক দলের এই দখল শব্দটাই তো একটা নেতিবাচক, ভীষণভাবে নেতিবাচক শব্দ। দখল কারা নেয়? ইউনূস আমাদের দেশটা দখল করে নিয়েছে, দখল নেয় তারা, মুক্তিযোদ্ধাদের জেলে পাঠাচ্ছে। মিস্টার ইউনূস আমাদের দেশটা দখল করে নিয়েছে। বিএনপি একটা রাজনৈতিক দল, যদি জনগণের দল হয়, আপনি এখন তো আপনার জন্য একটা খুবই সুন্দর মাঠ, আপনি একটা স্বচ্ছ পরিষ্কার একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়ান না, দাঁড়িয়ে আপনি পাবলিকের কাছে যান, পাবলিক অটোমেটিক্যালি আপনার পিছনে আসবে। আপনি দখল নেবেন কেন? আপনার তো দখল নেওয়ার কথা না, দখল নিবে জামাত নিচ্ছে, শিবির নিচ্ছে, কিন্তু তারা সামনে দিয়ে রেখেছে বিএনপিকে, এবং বিএনপি চিন্তা করছে এইভাবে আর যাই হোক রাজনীতি হবে, এটা তো আমার মনে হয় না। এবং বিএনপির প্রত্যেকটা পদক্ষেপ ভুল। আপনি যখন ফজলুর রহমানের সাথে যে কাজটা করলেন, ফজলুর রহমানকে যারা এত বাজে বাজে কথা বললো, তার বাসার সামনে প্রসেশন করলো, এবং কি ভাষা তাদের, তারপরে রুমিন ফারহান আপা একজন মহিলা মানুষ, উনি যেহেতু একজন খুবই স্ট্রং মানুষ, উনি যেহেতু ওনার একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ডও আছে, ব্যাকগ্রাউন্ড ইন এ সেন্স আমি বলছি উনি একটা ভালো জায়গায় কাজও করেন, উনি একজন আইনজ্ঞ এবং নিজের ফাইট উনি নিজে করতে পারেন। সেই কারণে কিন্তু রুমিন ফারহান যথেষ্ট টক্কর দিয়ে ফাইটটা করেছেন, এবং আমি বলবো উনি নিজে উইন করে আসছেন, কিন্তু ওনার দল তো ওনার পাশে দাঁড়ানো। তো ফজলু আঙ্কেল, ওনাকে বলা হচ্ছে ফজু পাগলা, উল্টা বিএনপি ওনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দিল। এই যে স্টেপস গুলা পারি ভাই, এই স্টেপস গুলা করে কি ওনারা মনে করছে যে ওনারা বিএনপি কিছু একটা জায়গায় অ্যাচিভ করতে পারবে না। যদি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ জিতে যায়, তাহলে আওয়ামী লীগ জিতে যাবে। বিএনপি ওই দিকও হারালো, কারণ জামাতের এখন বিএনপি কে দরকার নাই, বিএনপির জামাতকে দরকার। আর যদি আমরা হেরে যাই তাহলে তো চূড়ান্ত হার,
ব্যক্তি জীবনে আমরা জানি যে একটা একটা মানুষ হতাশ হয়, তখন সে বেপরোয়া একটা আচরণ করে। সে জানে না আমি তো এমনি মরে গেলাম, তোমাকে নিয়ে মারি, এমন একটা অবস্থা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর মাঝে নানা কিছুতে তার যেন স্পষ্ট নানা কিছুতে সে হতাশাগ্রস্ত, কিন্তু হতাশাগ্রস্ত, সে হতাশাগ্রস্ত, ইউনূস নিজে হতাশাগ্রস্ত, তার উপদেষ্টাদের আচার আচরণ চাল চলনে সবাই হতাশ, সব হতাশা গোষ্ঠীর যোগফল। 0+0=0। না বাড়ি এখানে একটু বলি, আপনি দেখেন হতাশ মানে কি, হতাশ তো হবেই। এই যে মাহফুজ কিছুদিন আগে নিউ ইয়র্ক আসলো, ওখান থেকে তাড়া খেয়ে গেল। এর আগে আসিফ নজরুল মার খেতে খেতে বেঁচে গেল। প্রফেসর ইউনূস লন্ডন গেলেন, কি বেইজ্জতটা হলেন। যেখানে যাচ্ছেন এবং এটাও শুনি যে এনসিপির যে নেতাগুলা তারা নাকি বাথরুমে গেলে পর্যন্ত তাদের দরজার বাইরে সেনা পাহারার প্রয়োজন হয়। আপনারা কতদিন এই শেলের মধ্যে থাকবেন? তার মানে কি বাংলাদেশের মানুষ তাদেরকে আসলে বর্জন করেছে, যেহেতু ক্ষমতা তাদের সাথে আছে, পাওয়ার আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সেহেতু তারা সাস্টেইন করে যাচ্ছে। বাট এটা তো প্রলং করতে পারবে না, এটা তো প্রলং করবে না, অনেকদিন যাবে না, তাই না? এবং এটা ইউনূসও বুঝতে পেরেছে এবং তার সাঙ্গপাঙ্গরা সবাই বুঝতে পেরেছে। মজার ব্যাপার বিএনপিও বুঝতে পেরেছে, এবং সেই জন্য মির্জা ফখরুল সাহেব সকালে একবার বিবৃতি দেন, বিকালে আর একটা বিবৃতি দেন। উনি যে বললেন যে এসালম গ্রুপ এত টাকা দিয়েছে, এই মানে এটা উনার মতো একটা মানুষ এই ধরনের একটা বেসলেস কথা উনি কিভাবে বলেন? উনার কাছে হতাশ মানুষ ছাড়া এরকম কথা বলতে পারেন। উনি কি মনে করেছেন যে বললে উনি যেটা বলবেন সেটাই বাইবেলের বাণী হয়ে যাবে, সেটাই মানুষ বিশ্বাস করবে? মানুষ ওনাদের কথা নিয়ে হাসে। এই কথাগুলোর মাধ্যমে এই পরিবেশগুলো তারা তৈরি করে। কিন্তু আজকে যে ঘটনাটা হলো রিপোর্টার 70-তে, মির্জা ফখরুলদের মতো অবস্থার মানুষ যখন এইভাবে কথা বলে, তখন তো এই পরিস্থিতি তৈরি করা যায়। আর একটা ব্যাপার লোপা, আপনি যে শুরুতে বললেন যেটা পান্না ভাই, যেটা এখানে পান্না তার বয়সের একটা মানুষ, সে আর কত করবে, সে তো করছে। এটা এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আছে, করবে কারা? এখন তো রাজাকারের নাতিপুতিরা ক্ষমতায় আছে, করতে হবে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের। কি মানসিক জায়গাটা কি দুর্বল এখন? তাদেরকে আমরা সেইভাবে সামনে কেন দেখি না? মানসিক জায়গা দুর্বল কিছু তো বটেই, অস্বীকার করব না। আপনি দেখেন এই যে মঞ্জুর আল হাসান পান্না বলে একজন, পান্না ভাই আমাদেরই বয়সী, ছোট বড় কিছু হতে পারে, উনি কিন্তু আমাদের মতো এই যে ফেসবুকে ইউটিউব করেন, প্রতিদিনের খবর দেখেন, লিখেন, বলেন, আমাদেরকে জানান। ওনাকে গোলাম আজমের ছেলে প্রকাশ্যে থ্রেট করে। ওনাকে আজকে এই মুহূর্তে উনি ডিবি অফিসে আছে। কেন ওনাকে এটা করছে? কারণ ওনাকে আমাদের মতো আমাদের সবাইকে, আমরা যারা টুকটাক কথা বলছি তাদেরকে ওনারা স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, আমাদের কথাও বন্ধ করতে চায়। কিন্তু এখন আমরা যদি বন্ধই হয়ে যাই, আমরা যদি কথাই না বলি, তাহলে তো ওরা জিতেই যাবে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের আমি একটা জিনিস দেখলাম, একটা গ্রুপ, বিশাল বড় একটা গ্রুপ, তাদের মধ্যে না কেমন যেন একটা নির্লিপ্ততা আছে, তাদের মধ্যে কেমন যেন একটা নির্জীবতা আছে। তারা মনে করে যে আমার কাছে না আসলে আমার এসবের মধ্যে পড়া প্রয়োজন নাই। আপনি যদি প্রান্তিক মানুষদের কথা বলেন, প্রান্তিক মানুষরা কখনো এগুলোতে ছিল না। এটাতে ছিল মিডল ক্লাস এবং কিছু এলিট ক্লাস। তো সেই এলিট ক্লাসের যে মুক্তিযোদ্ধারা সন্তানেরা আছে বা যারা মিডল ক্লাসে আছে, মিডল ক্লাস চিন্তা করে আমরা আমাদের খাওয়া পড়া, আমাদের কিছু বললে তো আমরা বিপদে পড়ে যাব। আর এলিট ক্লাস কিভাবে, আমি আসলে ওই মনস্তত্ত্বটাই বুঝতে পারি না। তবে আমি এতটুকুন বুঝি, আমরা যদি আজকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে না দাঁড়াই, আমাদের কিন্তু সাস্টেইন করা, আমাদের কিন্তু সার্ভাইভ করা বাংলাদেশে আমরা টিকতে পারবো না।
বাংলাদেশে আমরা বলি না যে মাইনরিটি, ধর্মের ভিত্তিতে বলি, ও হিন্দু তাই মাইনরিটি। নো, আমরা মাইনরিটি হয়ে যাব। কিন্তু আপনি যদি বলেন ভোটের বিচারে এখনো পর্যন্ত 54 বছরে কিন্তু ইসলামী দলগুলো, জামাতে ইসলাম মাইনরিটি, এবং সেই কারণেই তো তারা ভোটটা চায় না। সেই কারণেই তারা দ্বিপক্ষ, এক পক্ষ, এই পক্ষ ওই পক্ষ ভোট চায়। তারপরে তারা এই মুহূর্তে ভোট ডিলে করতে চায়, কারণ তারা আসলে জানে তারা ভোটের রাজনীতিতে পাশ করবে না। তার মানে কি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক জামাতকে বা এই ধরনের জঙ্গি গোষ্ঠীকে চায় না। তাহলে কিন্তু কখনো কি আপনি দেখেছেন কৃষকরা এসে আন্দোলন করছে? কৃষি আন্দোলন হলে সেটা আলাদা, শ্রমিক আন্দোলন হলে সেটা আলাদা। রাজনৈতিক যে আন্দোলন সেটা কারা করে? সেটা করে একজন ছাত্র, একজন সমাজের উচ্চবিত্ত এলিট শ্রেণী যারা চিন্তক, তারা। সে আমাদের গ্রুপের যারা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যারা, আমরা যারা এই বয়সী বা আমাদের বয়সী ছেলেমেয়েরা আছি, তারা যে কেন চুপ করে আছি এই ব্যাপারটা আমি বুঝতেছি না। তারা কি তাদের নিজস্ব কমফোর্ট জোন থেকে বেরোতে চাচ্ছেন না? তারা কি চিন্তা করছেন যে আমাদের ইমেজ, আমাদের জমি জমা, আমাদের সম্পদ, আমাদের সমস্ত কিছু রক্ষা করতে হবে, সেই জন্য তা বেরোচ্ছেন না? আমি তো বলতে পারছি না। তবে আমি কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড। আমি বাংলাদেশের মানুষ নিয়ে হতাশ নই, আমি আমাদের শ্রেণীর যে ছেলেপেলেরা তাদেরকে নিয়ে হতাশ। প্রান্তিক মানুষগুলো কথা বলছে, কথা বলছে এখনো তাদের জন্য তো ঠিকই আছি বাড়ি ভাই, কথা বলছে, কারণ তার মনে একটা ফেসবুক আইডি নেই, ইনবক্স নাই। আর অন্য গ্রুপ গুলা ইনবক্সে কথা বলছে, পোস্ট দিচ্ছে না, ওয়ালে এসে পোস্ট দিচ্ছে না, ইনবক্সে কিন্তু প্রচুর কথাবার্তা বলছে। আমরা কিন্তু ইনবক্সের মানুষগুলোকে বাইরে নিয়ে আসতে পারছি না। সেটা লোপা এই সময় মনে হয় আজকের যে ঘটনাটা, আপনার কলিমুল্লাহ আমাদের এখানে কথাবার্তা বলতেন, তাকে আটক করা হয়েছে, কথা বলাটা বন্ধ। পান্নার একজন সাংবাদিক, সে কথা বলাচ্ছিল, সে আজকে ডিবি অফিসে। টার্গেট কে? যারাই যেখানে কথা বলার চেষ্টা করছে তাদেরকে বন্ধ করে দেওয়ার টার্গেট মনে হয় না এটা? হ্যাঁ, টার্গেট তো। কারণ আপনি যখন এই যে ফজলুল বাড়ি কথা বলছে, এখন আপনি যদি দেশে থাকতেন তাহলে আপনাকে টার্গেট করা হতো। কারণ আপনি যখন কথা বলবেন 20টা লোক কথা শুনবে, 20টা লোকের মধ্যে 10টা লোক চিন্তা করবে যে না, আমাদের কথা বলা দরকার। এভাবেই তো তৈরি হয়, এভাবেই তো প্রতিবাদ হয়, এভাবেই তো একটা সুস্থ পরিবর্তন সম্ভব হবে বাংলাদেশে। এবং সেটা তো তারা টার্গেট, যে আমাদের টার্গেট কিলিং, এই যে বিভু রঞ্জন সরকার, বিভুদার মৃত্যুটা, বিভুদা তো বলেই গেছিলেন, মানে সত্য বলে বাঁচা যায় না। একদম আমাদের চোখের সামনে জলজ্যান্ত একটা উদাহরণ, এবং তার মৃত্যুটা রহস্যই থেকে যাবে। তার পরিবারও বলছে যে আমরা আর এটা নিয়ে আগাতে চাই না। কেন? তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। এক তো হচ্ছে মুক্তিযোদ্ধা, তার উপর আবার হিন্দু সম্প্রদায়। সো এই যে সত্য বলে বাঁচা যায় না, সুতরাং যারা সত্য বলছে, যারা ন্যায়ের পক্ষে থাকছে, যারা বাংলাদেশের পক্ষে থাকছে, সার্বভৌমত্বের পক্ষে থাকছে, বঙ্গবন্ধুর কথা বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে, তাদের সবাইকে টার্গেট করে যেটা 71-এও বুদ্ধিজীবীদের নিয়ে গেছিল, 71-এও আমাদের 30 লাখ শহীদকে মেরেছে, এখনো তাই। এই যে না হলে পাকিস্তানের যে কি ভদ্রলোক এসে যে কত বড় বড় কথা বললেন, এই যে কথাগুলা এত ঔদ্ধত্য কোথা থেকে পায়? এত ঔদ্ধত্য পায় কারণ তারা জানে তাদের পায়ের নিচের যে মাটিটা, ওটা আস্তে আস্তে শক্ত হচ্ছে। সুতরাং আমরা যারা ছোটখাটো অল্প কিছুজন মানুষ কথা বলি, তাদের কথাটাও তারা বন্ধ করতে চাচ্ছে। এবং সবার আগে তারা টার্গেট করছে যেসব মানুষরা বাংলাদেশে আছেন, বাংলাদেশে কথা বলছেন, তাদেরকে টার্গেট করে তারা বন্ধ করছে। এই একজনকে বন্ধ করলে আরো 5 জন যারা কথা বলতে রেডি হচ্ছিল, তারাও তাদের মধ্যে থেকে 2-3 জন জড়ে যাচ্ছে, বাবা কথা বলবো না, কথা বললে তো আমার কাছেও আসবে। এগুলো হচ্ছে খুব স্লোলি তারা কাজগুলো করছে।
কিন্তু আমার কথা হচ্ছে, আমি বা আপনি যদি একটা বুঝতে পারি, তাহলে আমাদের মতো যারা শিক্ষিত সমাজে মুক্তিযুদ্ধের পক্ষের, বা স্পেশালি আমি ডাক দিতে চাই যে মুক্তিযোদ্ধার যারা সন্তান, যারা এটা নিয়ে এতদিন বছরটা গর্ব করেন, আমাদের বাবারা মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশ আপনাদেরকে যে সম্মান দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান বলে, আপনাদের এখন রেসপন্সিবিলিটি আছে। কারণ একটা মুক্তিযোদ্ধার সন্তান কম করে হলেও বয়স 30+, 40+। এই রেসপন্সিবিলিটি আপনাদের ঘাড়ে এমনিই চলে আসছে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, এবং রাষ্ট্র আপনাদের সেই সম্মান দিয়েছে। আপনাদের বের হওয়া উচিত, কথা বলা উচিত। ওই যখন আমরা সাংবাদিকতায় যখন বি চৌধুরী যখন বিএনপি রাষ্ট্রপতি এবং হঠাৎ করে বিএনপির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, তখন আমরা একটা বুঝতে পারলাম যে মাহি বি চৌধুরী তার নানা কিছুতে তারেকের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারেকের চেয়ে উজ্জ্বল হয়, তারেককে এদের থামাতে হবে, বেচার রাষ্ট্রপতিগিরি শেষ। এখন একদম ফজলুর রহমান, বিএনপির যত নেতা আছেন, মহাসচিব আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, সবার কথাবার্তায় তার কথাবার্তা গুরুত্বপূর্ণ হয়ে মিডিয়াতে আসছিল। এবং এটা টক শোতে সাংবাদিককে আমি বলতে দেখলাম যে উনি তো হচ্ছেন বিএনপির ভিতরে আওয়ামী লীগের এজেন্ট, ফেসিবাদের এজেন্ট। খুব সহজ একটা ট্যাগ হয়ে গেছে ফেসিবাদের এজেন্ট বলা। কালকে আমি ওই যে স্বাধীন খসরু যে আর্টিস্টকে আমরা নিয়ে আসলাম, ওই তারা যেখানে আঘাতপ্রাপ্ত, তারা কোনো দল করেন না, জাতির পিতার হত্যার দিন তারা তাকে শ্রদ্ধা জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। এটাকে কেন্দ্র করে তাদের নামে কালচারাল ফেসিস্ট। প্র্যাকটিক্যালি লোপা যত আঘাতগুলো আসতেছে তত কিন্তু প্রকাশিত হচ্ছে, তারা তত প্রকাশিত হচ্ছে। কাজেই মনে হয় হতাশার কোনো জায়গা নেই কিন্তু, কারণ তারা ভীত সন্ত্রস্ত, একজন ভয় দেখায়, কিন্তু যখন ভয় পায় ভীত সন্ত্রস্ত দেখায়। আপনি কোনো আহ্বান বলবেন নতুন প্রজন্মের উদ্দেশ্যে বা সহকর্মীর উদ্দেশ্যে, সেটা দিয়ে আজকে শেষ করবো আমরা। অনেক ধন্যবাদ বারী ভাই, আপনি একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করলেন আজকে। মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে নতুন প্রজন্ম, আমাদের যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম আছেন, যারা মুক্তিযোদ্ধার বিশেষ করে সন্তানরা আছেন, এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা আছেন যারা আমাদের বয়সী বা আমাদের কম বয়সী, তাদেরকে আমি একদম করজোরে মিনতি করছি, চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ঘুরে দাঁড়াই, আমরা প্রতিবাদ জানাই। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আজকে আমাদের দেশটা ভীষণই একটা অন্ধকার যুগে প্রবেশ করছি। আমাদের বাবারা, আমাদের পূর্বসূরীরা আমাদের এই মুক্তিযুদ্ধ দিয়ে কতগুলো মানুষকে, শোষিত মানুষের মুক্তির জন্য এই রাষ্ট্রটা গঠন করেছিল। সেই মানুষগুলা আজকে ভীষণভাবে বিপন্ন অবস্থায় আছে। তো আমাদের নারী, শিশু, সবাই এই বিপন্নতা থেকে আমরা যদি আমাদের কাজটা করতে পারি, আমাদের দেশকে শত্রু মুক্ত করতে পারি, ইউনুস মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কিছুটা দায় মুক্তি হয়তো আমরা আমাদের বাবা মার করে যাওয়া কাজটার কিছুটা হয়তো আমরাও একটা তাদের সাথে অংশীদার হতে পারবো। আমি প্রায়ই একটা কথা শুনতাম যে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা যদি মুক্তিযুদ্ধ দেখতাম এই করতাম ওই করতাম। এখন মুক্তিযুদ্ধ থেকেও খারাপ সময় এসছে।